এই হলো রিক। আমি ওকে প্রথম বিশ্বযুদ্ধের পশ্চিম রণাঙ্গনে বেলজিয়ামে নামিয়ে দিয়েছি। চারিদিকে শুধু অন্তহীন পরিখা বুলেটে ছিন্নভিন্ন গাছ আর পদদলিত মাটি। সৈন্যরা কনকনে ঠান্ডা বৃষ্টি থেকে বাঁচতে হেলমেটের নিচে মুখ লুকাচ্ছে, আর এই ধূসরতার মাঝে রিকের হলুদ টি শার্টটাই একমাত্র আশার আলো। পরীক্ষাগুলো স্যাঁতসেঁতে আর ঘিঞ্জি গোড়ালি পর্যন্ত তরল কাদায় ভরা, আর বালির বস্তাগুলো জলে ভিজে চুপচুপে। ফাটলের মধ্যে ইঁদুরেরা খসখস করছে প্রতিটি বিস্ফোরণ থেকে, ঘোড়াগুলো ভয়ে পিছিয়ে যাচ্ছে, এমনকি কুকুরগুলো বারুদ আর পচা গন্ধে মুখ লুকাচ্ছে। রিকহত বা একটা নিরাপদ কোণ খোঁজার চেষ্টা করে। কাঁটাতারের বেড়ার পেছন থেকে হলদে বাদামি আর আঠালো এক অদ্ভুত রঙের নিচু মেঘ হামাগুড়ি দিয়ে উঠছে। এটা ওপরে উঠছে নাবরং মাটি বরাবর ছড়িয়ে পড়ছে, নিচু এলাকাগুলো ভরে দিচ্ছে, আর সৈন্যরা বোঝার চেষ্টা করছে এটা বিস্ফোরণের ধোঁয়া নাকি এমন কিছু যা তারা আগে কখনো দেখেনি। বাতাস রিকের বসে থাকা পরীক্ষার দিকে বইছে, তো তক্ষণে সে সৈন্যদের কাছে পৌঁছে গেছে। প্রথম জনের দমক ধরে কাশতে শুরু করে দ্বিতীয় জন, কাঁপতে কাঁপতে চোখ কচলাতে থাকে তৃতীয় জন, গলা চেপে ধরে ঘ্যান ঘ্যান করতে থাকে। রিকের নাক আর গলাও জ্বালা করতে শুরু করে, যদিও গন্ধটা প্রায় বোঝাই যায় না, যেন বাতাসটাই কোনো সতর্কবার্তা বা রং ছাড়াই তীব্র ঝাঁঝালো হয়ে উঠেছে। সে মরিয়া হয়ে একটা নোংরা ডোবা থেকে ন্যাকড়া ভিজিয়ে মুখে চেপে ধরে কোনোভাবে শ্বাসটাকে ছেঁকে নেওয়ার চেষ্টা করে, কিন্তু কাপড়টা কোনো কাজে আসে না। গ্যাসটা কাপড়ের আঁশে লেগে যায়, চামড়া ভেদ করে ভেতরে প্রবেশ করে, আর রিকের চোখ আরও বেশি করে জলে ভরে ওঠে। চারপাশের জগৎটা ঝাপসা হয়ে আসে। জলের ফোঁটা জামাকাপড় আর মাটিতে ভিজে জায়ধাতব বস্তুতে লেগে যায়, আর তার হলুদ টি শার্টটাও একটা ফাঁদে পরিণত হয়। কাপড়টা বিষটাকে সরাসরি তার চামড়ার ওপর আটকে রাখে, ভেতর বাহির সবটা ভিজিয়ে দেয়। এখন সে পালিয়ে গেলেও বিষের সংস্পর্শ থেকে যাবে, আর জ্বালাও করতে থাকবে। তার চোখের পাতা ফুলে ওঠে, আর প্রতিবার খোলার চেষ্টায় তীব্র ব্যথা হয়। তার ট্রেঞ্চের প্রতিবেশীরা সহজাতভাবে নিজেদের মুখ চেপে ধরে পিছিয়ে যায় এবং হোঁচট খায়। এখন প্রায় কেউই দেখতে পাচ্ছে না কি ঘটছে। রিকের গলায় একটা চটচটে কাশি উঠে আসে, তার গলার স্বর ভেঙে জায়শ্বাস ছোট ও দ্রুত হতে থাকে। রিকের মনে হয় তার বুকটা চেপে আসছে, আর শ্বাস ছাড়ার সময় সে ভয়ানকভাবে সাঁই সাঁই করে ওঠে। রিক একটা নতুন কামানের গোলার গর্তে ঝাঁপ দিয়েই আশায় যে দেয়ালগুলো কুয়াশাকে আটকে দেবে, কিন্তু গ্যাসটা সেখানেই সবচেয়ে ভালোভাবে লেগে থাকে। নিচে একটা পুরু স্তর জমে যায়, আর গর্তের মধ্যে দাঁড়িয়ে থাকার চেয়েও বেশি গ্যাসের সংস্পর্শে আসে রিক। যে আশ্রয়গুলো তাকে গোলা থেকে বাঁচিয়েছিল সেগুলোই এখন একটা ফাঁদ। সময়টা বড়ই প্রতারণা। মেঘটা কেটে গেছে, আর সৈন্যরা ভেবেছিল সমস্যাটা শেষ, কিন্তু পরিস্থিতি কেবল আরও খারাপ হচ্ছে। তাদের চামড়ায় ফোসকা পড়ছে, চোখ আরও ফুলে উঠছে, আর ফুসফুস ফুলে যাচ্ছে। মাস্টার্ড গ্যাস নামের এই গ্যাসটি ত্বক এবং শৈশিক ঝিল্লির কোষগুলোকে ধ্বংস করে দেয়। এর অণুগুলো কোষের ভেতরের অত্যাবশ্যকীয় উপাদানগুলোর সাথে লেগে যায় এবং সেগুলোর কার্যকারিতা ব্যাহত করে। শরীরে এর প্রভাব রাসায়নিক পোড়ার মতো চোখে প্রদাহ ও অন্ধত্ব হিসেবে, আর নিঃশ্বাসে ক্রমশ বাড়তে থাকা জ্বালাপোড়া হিসেবে দেখা দেয়। রিক তার মুখ ধোয়, চোখ আর গাল ধুয়ে নেয়, কিন্তু অবস্থা কেবল আরও খারাপ হয়। আর্দ্রতা বিক্রিয়াকে ত্বরান্বিত করে এবং দূষিত কাপড়ের সাথে সংস্পর্শ অব্যাহত থাকে। তাই এক্ষেত্রে একমাত্র উপায় হলো সমস্ত পোশাক খুলে ফেলে মেঘটিকে সেখানেই রেখে দেওয়া, কিন্তু তা কেউ জানে না। তার হাতে ফোসকা পড়ে, চামড়ায় ফোসকা পড়ে, কাপড় ক্ষতের সাথে আটকে যায় এবং প্রতিটি নড়াচড়া রাসায়নিক পোড়া ক্ষতগুলোকে আরও ছিঁড়ে ফেলে। ড্রেসিং স্টেশনটি কর্মব্যস্ততায় মুখর। তারা রিকের জামাকাপড় কেটে ফেলছে পরিষ্কার জল দিয়ে, তার চামড়া ও চোখ ধুয়ে দিচ্ছে, সুরক্ষামূলক মলম লাগাচ্ছে, ব্যান্ডেজ করছে, যা কিছু পারে পরিষ্কার করার চেষ্টা করছে, এবং তারপর তার সরঞ্জাম ও মাটিতে লেগে থাকা যে কোনো অবশিষ্টাংশ নিষ্ক্রিয় করতে দীর্ঘ সময় ব্যয় করছে। তারা এটা কেন করছিল? সেই মুহূর্তে ফ্রন্টলাইন স্থবির হয়ে গিয়েছিল। পরীক্ষার যুদ্ধে কেউই জিততে পারত না, এবং কমান্ড শত্রুকে তাদের পরীক্ষা থেকে বের করে আনার জন্য একটি নতুন উপায় খুঁজছিল। ভারী গ্যাস যা নিচু ভূমিতে ছড়িয়ে পড়ে তা প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দিয়ে একটি অগ্রগতির সুযোগ করে দেবে বলে মনে করা হয়েছিল। আবহাওয়াও সাহায্য করেছিল। তারা বৃষ্টিহীন এবং সঠিক বাতাসে দিকযুক্ত একটি সময় বেছে নিয়েছিল, কারণ একটি ভুল তাদের নিজেদেরই ক্ষতি করতে পারত। শত্রুরা প্রথমে হতবাক হয়েছিল এবং রাসায়নিক অস্ত্রের নিন্দা করেছিল, কিন্তু খুব শীঘ্রই তারা নিজেরাই তা ব্যবহার করতে শুরু করে। শেষ পর্যন্ত গ্যাস হামলায় হাজার হাজার মানুষ মারা যায় এবং 10 লক্ষেরও বেশি মানুষ পোড়া, অন্ধত্ব এবং ফুসফুসের রোগে আহত হয়। অনেকে বেঁচে গেলেও পঙ্গু হয়ে গিয়েছিল। গ্যাস কোনো সৈনিককে চেনে না। প্রায়শই গ্যাসের মেঘ যুদ্ধক্ষেত্রের বাইরে ভেসে গিয়ে গ্রামগুলোকে ঢেকে ফেল, দড়িতে ঝোলানো কাপড় ভিজিয়ে দিত এবং জলের কুয়োতে চুইয়ে পড়ত। পরে রাসায়নিক অস্ত্র নিষিদ্ধ করা হয়
এবং রিক যে আক্রমণ থেকে বেঁচে গিয়েছিল তা ইতিহাসের পাতায় প্রথম গণরাসায়নিক আক্রমণ হিসেবে লিপিবদ্ধ হয়। এই গ্যাসের নাম দেওয়া হয়েছিলই প্যারাইটিপ্রেস শহরের নামে, যেখানে এই ঘটনাটি ঘটেছিল। রিককে ধীরে ধীরে একটি স্ট্রেচারে করে টেনে আনা হচ্ছে। তার ইউনিফর্ম ঝলসে গেছে, চোখের পাতা ফুলে গেছে এবং হাত দুটি চটচটে ব্যান্ডেজে ঢাকা। সে বুঝতে পারে যে এই রাসায়নিক আক্রমণ নিয়ে তাকে আগামী অনেক দিন দুঃস্বপ্ন দেখতে হবে। তার কথা বিশ্বাস করুন, তার জন্য ব্যাপারটা সহজ ছিল না।